কমলা কালারের দেখতে সুন্দর এই স্মার্টফোনটিকে আমি পোর্ট্রেট কিং বলতে পারি খুব সহজেই, এবং সত্যি বলতে এটা পোর্ট্রেট কিং। যারা পোর্ট্রেট ফটোগ্রাফি পছন্দ করেন বা ক্যামেরার জন্যই কোনো একটি স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন, বিশ্বাস করেন এটা আপনার পছন্দ হয়ে যাবে। ইভেন এই স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্টে রাইট নাও আছে, ওই বাজেটের সবচাইতে সেরা ক্যামেরা ডিভাইস এটাকে বললে আমার মনে হয় না কোনো ভুল হবে। কথা বলছিলাম ভিভো X100 নিয়ে, নট প্রো, এটা X100। তার মানে ফ্ল্যাগশিপ কিলার বাজেটে আপনি পেয়ে যাচ্ছেন বেস্ট ক্যামেরা স্মার্টফোন। নট অনলি ক্যামেরা, এটার পারফরমেন্সও কিন্তু দুর্দান্ত, সেই সাথে ডিসপ্লেটাও কার্ভ, আবার বডি ফ্রেম মেটালে তৈরি। তো সবকিছু মিলে ভিভোর এক্স সিরিজের এই নতুন স্মার্টফোন আসলেই দুর্দান্ত হয়েছে। ভিভো এক্স সিরিজটা, এই সিরিজটাতে আমরা সবসময় দেখেছি ক্যামেরায় স্পেশালিটি থাকে, ক্যামেরাতে বেটার করা ট্রাই করে, এবং প্রত্যেকটা জেনারেশনে তারা নতুন কিছু করার ট্রাই করছে। বাট এবার X100 এসে ব্যাপারটা আরেকটু বেশি যেন ঘুরে গেছে। বাই দ্য ওয়ে, বাংলাদেশে কিন্তু ভিভো এই স্মার্টফোন লঞ্চ করেনি, এটা আনঅফিসিয়াল ডিভাইস। ইভেন এটা চাইনিজ ভ্যারিয়েন্টের। X100 এর রিভিউর জন্য আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেট আরো প্রায় 1 মাস আগে। তাদের শপে এই স্মার্টফোন রাইট নাও অ্যাভেলেবল রয়েছে, এর প্রো ভ্যারিয়েন্টও অ্যাভেলেবল রয়েছে। বসুন্ধরা সিটিতে আপনারা SMS গ্যাজেট পেয়ে যাবেন। বসুন্ধরা সিটির বেসমেন্টে তাদের শপ রয়েছে। শপের ডিটেলস সবকিছু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলে, এবং এটার কারেন্ট প্রাইস সেটাও মেনশন করা আছে ডেসক্রিপশনে। অলরাইট, আনবক্সিং আর যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে স্মার্টফোন, দেখতে বেশ বোল্ড, যেমনটা আপনারা দেখছেন অরেঞ্জ কালার ভ্যারিয়েন্ট আমরা পেয়েছি, এবং এটা আসলে দেখতে অনেক বেশি জোস। এটার বডি ফ্রেমটা মেটাল বিল্ড, যদিও এই ফোনে 5000 mAh এর ব্যাটারি আছে, বাট তারপরেও তারা যথেষ্ট স্লিম রাখার ট্রাই করছে। এই ফোনে IP68 এর রেটিং রয়েছে, এবং মোটামুটি স্প্ল্যাশ প্রুফ তো বলতে পারেন, 1.5 মিটার পানির গভীরে গেলেও সমস্যা নেই আর কি। সামনের দিকটাতে চলে আসলে এর যে ডিসপ্লেটা, এটা মূলত কাজে লাগবে আপনার যখন কিনা আপনি ছবি তুলবেন। তো ছবি তুলতে গেলে পরে নিশ্চয়ই আউটডোরে যাবেন, ডিরেক্ট সানলাইটেও ছবি তুলবেন, ভালো ব্রাইটনেস দরকার। এই ডিসপ্লেটাতে আমরা পিক ব্রাইটনেস দেখছি 3000 নিটস HDR ব্রাইটনেস, বাট 1400 নিটস পর্যন্ত আপনি অটো ব্রাইটনেস পেয়ে যাবেন, যেটা গুড এনাফ, এবং ডিরেক্ট সানলাইটে দেখার জন্য একদমই ঠিকঠাক আছে। ডিসপ্লের টাচ রেসপন্স ভালো। এই ডিসপ্লেটার সাইজ হলো গিয়ে 6.78 ইঞ্চ, LTPO অ্যামোলেড প্যানেল, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এই ডিসপ্লেটা। 120 হার্টজ আমরা চেক করে দেখছিলাম, একদম ঠিকঠাকভাবে পুশ করতে পারছে এই ডিসপ্লে। রেজলিউশন 1260x2800, আর হ্যাঁ, ডিসপ্লেটা হালকা কার্ভ। এই ডিসপ্লের চিন বেজেল বেশ ন্যারো, তবে আমরা যদি কিনা কম্পেয়ার করি রিয়েলমির সাথে, রিয়েলমি GT5 Pro রিসেন্টলি এসেছে বাংলাদেশে, ওইটাও এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোন, সেই জায়গায় বলা যায় এইটা একটু মোটা মনে হতে পারে রিয়েলমি ডিভাইসের সাথে যদি আমরা কম্পেয়ার করতে চাই। বাট একটা জিনিস আমার মনে হয়, এইটার পাঁচল কাটআপটা একটু বেশ বড় সরই, এটা আর একটু ন্যারো রাখলে আরো সুন্দর লাগতো আর কি। আমরা রেডমি কে সিরিজের ফোনে এমনটা দেখছিলাম, অনেক ছোট ছোট থাকে। ভিভো তাদের এই ডিভাইসে কোনো ধরনের প্রোটেকশন ব্যবহার করছে কিনা আমি সঠিক তথ্য পাইনি আসলে, সো আপনারা কিছু একটা ব্যবহার করুন, সেটাই ভালো হবে। রিয়ারে 4টি শুটার রয়েছে, এবং দেখছেন বিশাল বড় একটা হেলিপ্যাড আছে, গোলগাল। ইভেন এই টাইমে আমরা এই ধরনের সেটআপ, মানে এই সেটআপ না ঠিক এইরকম চেহারার আর কি ক্যামেরা মডিউল আমরা বেশ কিছু ডিভাইসে পেয়েছি। যাই হোক, এর যে মেইন শুটার, এটা 50 মেগাপিক্সেলের সনি IMX920। এখানে আপনারা ওয়াইএস পাবেন, এবং এর প্রত্যেকটা সেন্সরেই লেটেস্ট টিএসআর কোটিং ব্যবহার হয়েছে, অর্থাৎ জাইসের লেটেস্ট টিএসআর কোটিং রয়েছে। পরবর্তী শুটার 50 মেগাপিক্সেলের, এটা স্যামসাং এর শুটার Zen 1। তো এটা যথেষ্ট পপুলার একটা শুটার, এবং এটা মূলত আলট্রা ওয়াইডে ছবি নেবে। এর পরবর্তী শুটার হলো 64 মেগাপিক্সেলের, যা অমনিভিশনের OV64B। এইটার কাজ হলো পেরিস্কোপ জুমলেস আর কি, দূরের জিনিসকে আপনি তুলতে পারবেন, ছবি তুলতে পারবেন। আর সামনে চলে আসলে ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32 মেগাপিক্সেলের। এর ক্যামেরায় বেশ কিছু স্পেশালিটি আছে। ফার্স্ট অফ অল বলবো, ক্যামেরা ওপেন করতে জাস্ট টাচ করলেই হয়েছে, দপ করে ক্যামেরা ওপেন হয়ে যায়, এবং এইটা শাটার স্পিড সুপার ফাস্ট, এবং প্রসেসিংও সুপার ফাস্ট বলতে পারেন। এটাতে আপনি বেশ কয়েকটা ফোকাল লেন্থ পাবেন, অর্থাৎ আমরা যখন কিনা DSLR দিয়ে ছবি তুলি, তখন দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের লেন্স সুইচ করে করে আমরা ছবি তুলি। কোনোটা হয়তো 24mm হতে পারে, কোনোটা 35 হতে পারে, কোনোটা 50mm হতে পারে, কোনোটা আবার 85 হতে পারে। এছাড়াও পাবেন জাইসের একদম ন্যাচারাল টোন। আমরা অনেকেই চাই স্মার্টফোন দিয়ে ছবি তুলবো, বাট কালার খুব বেশি ভাইব্রেন্ট হওয়া যাবে না, খুব বেশি স্যাচুরেটেড হওয়া যাবে না, আমার দরকার ন্যাচারাল টোন। সেই জিনিসটা এই ডিভাইস দিতে পারছে। তবে আপনি চাইলে অবশ্যই ভাইব্রেন্ট মোডে গিয়েও তুলতে পারবেন, টেক্সচার মোডে গিয়েও তুলতে পারবেন, সেরকম সুযোগ তো থাকছেই। এর পাশাপাশি ক্যামেরাতে অজস্র ফিচার রয়েছে, আবার আপনি চাইলে প্রো মোডেও ছবি তুলতে পারবেন। যাই হোক, ছবির কি অবস্থা, মেইন শুটার দিয়ে প্রপার লাইটিং কন্ডিশনে আমরা বেশ ছবি তুলি। এই স্মার্টফোন যেহেতু 1 মাসের অধিক টাইম আমাদের কাছে আছে, আমরা বিভিন্ন সময় ছবি তোলার সুযোগ পেয়েছিলাম, এবং প্রত্যেকটা ছবিতে আপনারা খুব ভালো করে লক্ষ্য করছেন, দারুণভাবে ডিটেল দেখাতে পারছে, শার্পনেস, ডিটেল একদম অন পয়েন্টে আছে। ইভেন ডাইনামিক রেঞ্জ কিন্তু খুবই দারুণ ছিল এই ডিভাইসের। আমরা শ্যাডোর দিকেও দেখছি ভালো ডিটেল দিতে পারে। এই স্মার্টফোনে কিন্তু ভিভো তাদের নিজস্ব V1 চিপটা ব্যবহার করছে, স্পেশালি ফর ফটোগ্রাফি, অর্থাৎ ছবি প্রসেসিং এর জন্য তারা একটা ডেডিকেটেড প্রসেসর এখানে ব্যবহার করছে, এবং ওইটার কারিশমা আপনারা মোটামুটি দেখতে পাচ্ছেন। এর ফলে হয় কি, ছবিগুলো বেশ ব্রাইট আসে, এবং ছবিতে আমরা কিন্তু নয়েজের ব্যাপারটা দেখছি না। নয়েজ ডিটেকশন করে ছবিগুলো আরো দারুণভাবে দেওয়ার ট্রাই করছে এই ডিভাইসটা। ওভারঅল প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা স্ন্যাপে আপনার কাছে মনে হবে একদম কাজে লাগার উপযোগী, এবং মোটামুটি সবগুলোই ভালো লেগে যাওয়ার কথা। মনে হচ্ছে ভিভো আমার টাকা দিছে, এবং টাকা খেয়ে আমি বলতেছি, ব্যাপারটা মোটেও তাই না। এটা
অনঅফিসিয়াল ডিভাইস আরো একবার আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি। টু বি অনেস্ট এইটার ক্যামেরা রেজাল্ট দুর্দান্ত ছিল এক কথায়। সেম প্রাইসের রিয়েলমি রেডমি ডিভাইসের সাথে এবং এইটা এগিয়ে ছিল। কালারের বিষয় নিয়ে বলতে গেলে জাইস মোড অফ করে নর্মাল মোডে যদি তুলেন বা ভিভিড মোড আছে টেক্সচার মোডে যদি ছবি তুলেন সেই ক্ষেত্রে কালার কিছুটা বুস্টেড পাবেন, একটু ভাইব্রেন্ট টাইপের ছবি পাবেন। এই ধরনের ছবি আবার অনেকেরই ভালো লাগে, যারা মূলত একদম সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি চান তাদের ভালো লেগে যাবে। বাট আপনি যদি ওই যে ন্যাচারাল টোনের ছবি চান দেন অবশ্যই জাইস মোডটা অন করে নেবেন, দেখবেন একদম আপনার মানে ন্যাচারালি যেমন কালার টোন দেখতে পাই আমরা সেই জিনিসটি আপনি স্মার্টফোনেও দেখতে পারছেন। ভালো ছিল ভাই এর লো লাইট ফটোগ্রাফি, মেইন ক্যামেরা লো লাইটেও দুর্দান্ত রেজাল্ট দিয়েছে। ইভেন আমরা যদি ছবিগুলো একটু জুম করি সেই ক্ষেত্রে বুঝতে পারবেন, দেখুন সামনে লাইট রয়েছে সেটা কত ভালোভাবে ব্যালেন্স করছে। এবং পিছনে যদি আমরা যাই সেখানে দালান টালান, ইভেন দালানের ভিতরে গিয়ে হাইলাইট সেই জায়গাটাও খুব সুন্দরভাবে ক্যালকুলেশন করতে পারছে এই ডিভাইস। হাইলাইট পেলে সেটাকে একদম ঠিকঠাকভাবে ব্যালেন্স করতে পারে, অর্থাৎ ডে লাইট লো লাইট বোথ জায়গায় আমরা এক্সপোজার ব্যালেন্স করতে দেখছি খুব সুন্দরভাবে এই ডিভাইসকে। ইভেন কালার টোনটাও শিফট করে না রাতের বেলা, অনেক সময় দেখা যায় অনেক ফোনে কন্ট্রাস্টই করে ফেলে, বাট না এই ডিভাইস কিন্তু ন্যাচারাল রাখারই ট্রাই করে। নামে মাত্র আল্ট্রাওয়াইড দিয়ে রাখছে ব্যাপারটা কিন্তু এমন না। জেন 1 যুক্ত অনেক স্মার্টফোনে আমরা পেয়েছি, মেইন ক্যামেরায় আল্ট্রাওয়াইডও পেয়েছি, বাট সেগুলোর তুলনায় এই ডিভাইস অনেক দারুণ খেলা দেখাতে পারছে। আল্ট্রাওয়াইডে আমরা মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে সিমিলার টাইপের কালার টোন লক্ষ্য করছি। ইভেন আল্ট্রাওয়াইডে আমরা ভালো ডিটেইল দেখছি, কর্নার এরিয়াতে, শ্যাডো এরিয়াতে খুব সুন্দর আইকেসি টাইপের ছবি দেয় এবং ব্রাইট ছবি পাওয়া যায়। ইভেন লো লাইটের দিকেও নাইট মোডের আল্ট্রাওয়াইড শটগুলো কাজে লাগানোর উপযোগী ছিল একদমই। এরপরে যদি আমরা সেই 64 মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্সের কাছে, এই জিনিসটাও কাজের। অনেক সময় দেখা যায় অনেক ফোনে নামে মাত্র পেরিস্কোপ জুম লেন্স বা টেলিফটো জুম লেন্স থাকে, হয়তো আমরা পোর্ট্রেটেই ব্যবহার করি, এর বাইরে খুব একটা ব্যবহারের উপযোগী হয় না। বাট এই ডিভাইসের পেরিস্কোপ জুম লেন্সের ছবি আপনারা অবশ্যই কাজে লাগাতে পারছেন। এখানেও কালার টোনটা আমরা একদম পারফেক্ট দেখছি, এটার শার্পনেস ডিটেল ঠিকঠাক আছে, ইভেন ডাইনামিক রেঞ্জ আমরা ঠিকঠাক পেয়েছি। 10x পর্যন্ত তো খুব দারুণ ছবি পেয়েছি, যে ছবিগুলো আপনি অহরহ যে কোনো সময় ব্যবহার করতে পারবেন। এর পরবর্তী ছবিগুলো আপনি মোটামুটি ব্যবহার উপযোগী পাবেন, বাট 100x আছে এখানে, সেগুলো আমার কাছে খুব একটা যে ব্যবহার উপযোগী মনে হয়েছে এমনটাও না। কিন্তু মজার ব্যাপার হলো যখন কিনা আপনি জুম করে ছবি তুলতে যাবেন স্ট্যাবিলিটি খুব দারুণ পাবেন। সাধারণত জুম করা যায় এমন স্মার্টফোনগুলো দিয়ে দূরে ছবি তুলতে গেলে মানে একটু শেখি শেখি হয়ে গেলে আর তোলার উপযোগী থাকে না, বাট এইটার স্ট্যাবিলিটি খুবই দারুণ ছিল। ইভেন আপনি একদম মানে কোনো স্ট্যান্ডের উপরে না বসিয়েও, কোনো ট্রাইপডে না বসিয়েও খালি হাতে খুব সুন্দর করে ছবি তুলতে পারবেন। সেটা আপনি যদি চাঁদের ছবি তুলতে চান, সুপার মুন মোড রয়েছে সেখানে কেউ তুলতে পারবেন। তবে দুঃখিত যে চাঁদের ছবি আপনাদেরকে তুলে দেখাতে পারলাম না, দেখাতে পারলে ভালো হইতো। আচ্ছা, তো এর যে 64 মেগাপিক্সেলের শুটারটা, এটা দিয়ে কিন্তু আপনি ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন, টেলিফটো ম্যাক্রো বলতে পারেন, যে জিনিসটা কিন্তু রেগুলার ম্যাক্রোর চাইতে বেটার রেজাল্ট দেয়, অনেকটা দূর থেকে তোলা যায় এবং ছবির কোয়ালিটিও ভালো আসে। 18 সেন্টিমিটার দূর থেকে আপনি ম্যাক্রো নিতে পারবেন এই ডিভাইসে, এবং এর ম্যাক্রো ফটোগ্রাফি যেমনটা দেখছেন একদমই কাজে লাগার উপযোগী, বেশ দারুণ শট পাওয়া সম্ভব। ইভেন ম্যাক্রোতে ব্যাকগ্রাউন্ড ব্লার করে বেশ কিছুটা ব্লার করেও ছবি তুলতে পারবেন, যে বিষয়টাও কিন্তু দুর্দান্ত ছিল। পোর্ট্রেট মোডে আপনারা বেশ কয়েকটা ফোকাল লেন্থে ছবি তুলতে পারবেন, যেমন 24mm, 35mm, 50mm, 85mm এবং 100mm আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারছেন, এবং প্রত্যেকটা মোডেই কিন্তু দুর্দান্ত লেভেলের ছবি দিতে পারছিল। নট অনলি আপনি ফোকাল লেন্থ, এইখানে কিন্তু আপনারা জাইসের বোকে ইফেক্টগুলো ব্যবহার করতে পারবেন, এবং তখন কিন্তু একটা মানে ফটোগ্রাফাররা যে ধরনের ছবি টবি আমাদেরকে দেয় পোর্ট্রেট মোডে তুলে, সে ধরনের একটা ভাইব নিয়ে আসতে পারবেন। তো যারা পোর্ট্রেট ফটোগ্রাফি নিয়ে একটু মাথা ব্যথা রাখেন আর কি, মাথা ব্যথা করেন আর কি, তাদের কাছে আমার মনে হয় এই জিনিসটা মানে একটা দারুণ একটা টয় হতে পারে, দারুণ একটা খেলার জিনিস হতে পারে। এর পোর্ট্রেট মোড নট অনলি ডে লাইটে, ইভেন ইহা লো লাইটেও বেটার পারফর্ম করছে। এজ ডিটেকশন ভালো ছিল, মেইন সাবজেক্টকে ঠিকঠাক টোনে রাখতে পারছে, সফট করে দেয়নি একদম। অনেক ফোনেই দেখা যায় এই সমস্ত জায়গাগুলোতে একটু কারিশমা দেখায়, বাট এইটা অন পয়েন্টে ছিল আসলে। এখন আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই তার মানে কি ডিএসএলআর লাগবে না, ডিএসএলআর চাইতে কি এটা বেটার রেজাল্ট দিচ্ছে? না, বিষয়টা আসলে ওরকম না। যদি স্মার্টফোন মার্কেটে স্মার্টফোনের সাথেই কম্পেয়ার করেন তাহলে সে সমস্ত জায়গায় এটা খুব ভালো রেজাল্ট করছে। এই স্মার্টফোনের রাইট নাও যে প্রাইস রয়েছে লাইক কত 78K এর আশেপাশে মনে হয় 12GB ভ্যারিয়েন্টটা, তো সেই জায়গা থেকে আসলে অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করতে গেলে এটা ক্যামেরায় খুব ভালো রেজাল্ট দিচ্ছে। আচ্ছা, ফ্রন্ট ফেসিং ক্যামেরাও কিন্তু ডেলাইট কন্ডিশনে বেশ ভালো ছবি দিচ্ছিল। ইভেন ভিভোর অনেক ফোনে আমরা দেখি যে কালার টোনটা শিফট করে, বিশেষ করে ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা একটু সফট করে দেয়, মানে একদম সুন্দর করে দেওয়ার একটা প্রবণতা থাকে। এই ডিভাইসটা কিন্তু তার থেকে ব্যতিক্রম রেজাল্ট দিচ্ছিল, অনেকটাই ন্যাচারাল টাইপের ছবি দেওয়া ট্রাই করে, কালার টোন বলেন বা স্কিন ওভারঅল টোন আর কি। এছাড়াও আমরা ডাইনামিক রেঞ্জ সেখানে ভালো দেখেছি। হ্যাঁ, মেইন ক্যামেরার সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি কিছুটা পিছিয়ে থাকে, বাট ভালো ট্রাই করছে ওরা। আবার লো লাইটের দিকে বা ইনডোর লাইটিং কন্ডিশনে কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভালো রেজাল্ট দেয়। পাশাপাশি আমরা পোর্ট্রেট মোডেও ভালো রেজাল্ট দেখছি, এজ ডিটেকশন থেকে
থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ব্লারনেস প্লাস ওভারব্লোন হয়ে যাওয়ার মতো কোনো ধরনের প্রবলেম কিন্তু ফেস করিনি এই ডিভাইসের ফ্রন্ট ফেসিং ক্যামেরায়। ভিডিওর ক্ষেত্রে ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আমরা দেখছিলাম সর্বোচ্চ 1080p 60 fps রেকর্ড করা যায়। এই জায়গাটাতে আরেকটু বেটার কিছু থাকতে পারতো, আই মিন 4K যদি সাপোর্ট থাকতো 4K 60 fps, তাহলে যারা মানে অনেকেই তো ভ্লগিং এখন করে তাদের কাজে লাগতো আর কি। বিশেষ করে যদিও ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও অনেকে চাইলে কাজে লাগাতে পারবে, আই হোপ আপনারা দেখে মোটামুটি বুঝতে পারছেন। আর রিয়ারে মেইন যে শুটার সেখান থেকে আমরা ভিডিও পেয়েছি 4K 60 fps সর্বোচ্চ। ভিডিওর স্টেবিলিটি বেশ ভালো। এটার প্রো ভ্যারিয়েন্ট যেটা ওটা আবার 8K 24 fps মনে হয় ভিডিও রেকর্ড করা যায়। এইটাতে 60 fps 4K তে রেকর্ড করতে পারবেন। ভিডিও বেশ ব্রাইট এবং ভিডিওতে শার্পনেস ডিটেল আমরা ভালোই দেখছি। ডাইনামিক রেঞ্জটাও ঠিকঠাক আছে, তবে হঠাৎ করে লো লাইট থেকে হাইলাইটে নিয়ে আসলে তখন দেখবেন যে এক্সপোজার ব্যালেন্স করতে একটু টাইম নিচ্ছে। আর স্টেবিলিটি যথেষ্ট ভালো ছিল এটার। এখন ভিডিও যদি কম্পেয়ার করেন এরকম প্রাইস পয়েন্টে আমি বলবো মোটামুটি ঠিকঠাকই আছে, বা বলতে গেলে ম্যাক্সিমাম স্মার্টফোন থেকে কিছুটা এগিয়ে থাকবে আর কি। এখন আইফোনের সাথে কম্পেয়ার করাটা আবার ঠিক হবে না। ভিডিওতে আমরা আবার সিনেমেটিক মুড পেয়েছি, আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও শুট করতে পারবেন, ওখানেও বোকে এফেক্ট ইউজ করা যায় এবং এটাতে দেখলাম লাটটাও ব্যবহার করা যায় সিনেমেটিক মুডে আর কি। তো ওটাও মোটামুটি ইউজেবল একটা বিষয় ছিল, বা ফান বলতে পারেন, অনেকের কাজে লাগতে পারে আর কি। ভালো ছিল এটার ক্যামেরা সুইচিং, অর্থাৎ আপনি যখন কিনা জুম করবেন ভিডিওর ক্ষেত্রে তখন দেখবেন একটা লেন্স থেকে আরেকটা লেন্সে শিফট করছে। এই জিনিসটা খুব একটা বোঝা যায় না, বাট হ্যাঁ স্টিল বোঝা যায় যদি ভালো করে খেয়াল করেন। এটার শিপিংটা মোটামুটি লক্ষণীয়, বাট হ্যাঁ অ্যাজ অ্যান্ড্রয়েড বেশ ভালো ট্রাই করছে। তো ভিভোর এই স্মার্টফোন ক্যামেরা একদম প্রশংসার দাবিদার। ক্যামেরার জন্য হলে আমি বলবো ভাই আপনার বাজেট যদি 75 টাইপের মধ্যে হয়ে থাকে বা এর আশেপাশে হয়, ক্যামেরার জন্য একটা স্মার্টফোন খুঁজছেন, তাহলে আপাতত এইটা একদম বেস্ট অপশন, এটুকু শিওর থাকেন। আচ্ছা, এবার যদি আসি ফাইনালি পারফরমেন্স সেকশনে। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটির প্রসেসর, ডাইমেনসিটি 9300 4nm এর প্রসেসর। এবং মজার ব্যাপার হলো এই প্রসেসরটাতে 4টা সুপার কোর প্লাস 4টা লার্জ কোর রয়েছে, মানে বুঝতে পারছেন ব্যাপারটা কি, সবকিছু পাওয়ার এখানে। পাশাপাশি 10 MB সিস্টেম ক্যাশ মেমোরি রয়েছে এই এসওসিতে। সব মিলে আসলে এই প্রসেসরটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর, তা হয়তো আপনারা এর বেঞ্চমার্ক স্কোর দেখে নিজেরাই বুঝতে পারছেন। আচ্ছা, এই স্মার্টফোনটা পাওয়া যায় দুইটা র্যাম ভ্যারিয়েন্টে, 12 এবং 16, স্টোরেজ 256, 512 এবং 1TB, স্টোরেজ টাইপ UFS 4.0 আর LPDDR5X এর র্যাম। আমাদের হাতে ডিভাইসটা রান করছে কিন্তু অরিজিনাল OS 4 বেসড অন অ্যান্ড্রয়েড 14 বাট গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন রান করবে অবশ্যই ফান্টাসে, এবং আমার মনে হয় এইটার তুলনায় ফান্টাসটা আরেকটু লাইটার, আরেকটু ফাস্টার, মানে অরিজিনাল OSটা একটু ভারী ভারী লাগে আর কি। যদিও এখন আমরা গ্লোবাল ভ্যারিয়েন্ট এটা পাইনি, পেলে আর কি ভালো হতো। যাই হোক, এই ডিভাইসটাও কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে, ডে টু ডে ইউজেসে একদমই দুর্দান্ত রেজাল্ট দিয়েছে। ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, হ্যাঁ সেরকম রেজাল্ট দিতে পারছে। যখন কিনা আপনি রেগুলার ব্যবহার করবেন, কয়েকটা ভারী অ্যাপ্লিকেশন নিয়ে ব্যবহার করবেন, দেখবেন এই ডিভাইস খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে। ইভেন র্যাম ম্যানেজমেন্ট ভালো, একসাথে কয়েকটা অ্যাপ্লিকেশন নিয়েও ব্যবহার করা যায় কোনো ধরনের সমস্যা ছাড়াই। বেশ কিছু ব্লোটার পেয়েছি যেগুলো আনস্টল করে নিলেই ভালো, ওগুলো কোনো কাজের না, লাগবেও না আমাদের। আর বাংলাদেশি অ্যাপ্লিকেশনগুলো এখানে চলছে, যেগুলো আমাদের প্রয়োজন, ম্যাপট্যাপ সবকিছু ব্যবহার করা যাচ্ছে আর কি। কোনো ধরনের ল্যাগ স্ট্যাটারের দেখা পাইনি। তবে কি এই প্রসেসরটা গরম হয় না? থার্মাল থ্রোটলিং করে না? অবশ্যই গরম হয় এবং ভালো রকমেরই গরম হয়, এবং যেটা খুব ভালো করে ফিল দেয় এর যে মেটাল বডিটা সেখানে। তবে গেমিংয়ে ভালো রেজাল্টই ছিল। আমরা জেনশন ইম্প্যাক্ট এই ডিভাইসে বেশ কয়েকবার খেলি এবং এর রেজাল্ট বেশ ভালো ছিল। হাইয়েস্ট সেটিংসে দেখছিলাম এই স্মার্টফোনটা স্টেবলভাবেই 60 FPS ধরে রাখতে পারে। মাঝে মধ্যে একটু টুকটাক ওঠানামা করে, তবে সেটা নেমে একদম যে 50-এর ঘরে চলে আসে এমনটাও না, ওই 2-1 করে ওঠানামা করছিল আর কি। তবে স্ট্রেস টেস্টে এই ডিভাইস যতটা গরম হতে দেখছি, থ্রটল করতে দেখছি, গেমিংয়ের টাইমে কিন্তু এই ধরনের প্রবলেমগুলো আবার ফেস করিনি। অন্যদিকে আমরা পাবজি ট্রাই করছিলাম, ওইটাও হাইয়েস্ট সেটিংসে এই স্মার্টফোনে দুর্দান্ত রেজাল্টই দিয়েছে। ওটার ক্ষেত্রেও কিন্তু আমরা স্টেবল পারফরমেন্সই পেয়েছি, এবং গরম জেনশন ইম্প্যাক্ট প্লাস পাবজির ক্ষেত্রে সিমিলার টাইপের ছিল। এর পাশাপাশিও এই ডিভাইসে আরও বেশ কয়েকটা গেম প্লে করা হয়, সবগুলোই কিন্তু দেখছিলাম এই ডিভাইস বেশ ভালোভাবেই রান করতে পারে। আরেকটা বিষয় বলা উচিত, আমরা মিডিয়াটেকের প্রসেসরযুক্ত স্মার্টফোনগুলোতে গ্রাফিক্স সেকশনটা খুব একটা বেটার দেখি না, বাট এই ডিভাইসে গেমিং টাইমে গ্রাফিক্স কিন্তু আমরা দুর্দান্ত পেয়েছি, বিশেষ করে গেনশন ইম্প্যাক্টে। ভিভো এই ডিভাইসে মিডিয়াটেকের প্রসেসর ব্যবহার করলেও আমরা কিন্তু পারফরমেন্সে মোটেই কমতে পাচ্ছি না, পারফরমেন্স ঠিকঠাকভাবে ডেলিভার করতে পারছে। আচ্ছা, ব্যাটারি রয়েছে 5000 mAh এর, আর এর যে বড় ভাই যেটা হচ্ছে প্রো, এটাতে 5400 mAh থাকে, এটাতে 5000 mAh, বাট চার্জারটা আবার বড়, এখানে 120 ওয়াটের চার্জার, যা দিয়ে একে ফুল চার্জ করতে আমাদের সময় লেগেছে 21 মিনিট প্লাস হালকা একটু বেশি, আর এটার ব্যাকআপও ভালো ছিল। এই স্মার্টফোনটা একদিন চালানো যায় ইজিলি। এর যে প্রসেসরটা এটা 4nm এর, এবং এই ডিভাইস 120 Hz অন রেখেও আমরা দেখছিলাম মোটামুটি মানে রেগুলার ব্যবহারকারী হয়ে থাকলে একদিন সহজেই চালানো যায়। এটাতে ডুয়াল স্পিকার রয়েছে, স্টেরিও সাউন্ড পাবেন, এবং এটার সাউন্ড কোয়ালিটিও ভালো, ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্টরশন দেয়নি। ইভেন এর এয়ারপিসের সাউন্ডও একদমই ঠিকঠাক পেয়েছি। প্রয়োজনীয় সেন্সার্সগুলো এই ডিভাইসে আছে, যেমন এটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে, এটার পজিশন ঠিকঠাক, ফাস্ট এবং অ্যাকুরেট। প্রবলেম ছিল না নেটওয়ার্ক রিসিপশনে, বোথ কানেকশনে আর কি।
ভিভো X100 70, 75 বা 78 হাজার টাকায় ক্যামেরার জন্য দুর্দান্ত একটা ডিল। পারফরমেন্সের জন্য এইরকম জায়গায় এসে আমরা একটু কনফিউজড হয়ে যাব, কারণ হলো স্ন্যাপড্রাগন 8 Gen 3 পাওয়া যায় 70 হাজারের মধ্যেই এখন। তো সেইখানে আমি মিডিয়াটেক ডাইমেনসিটি 9300 কিনবো কিনা, এটা একটা কনফিউশনের কারণ হয়ে দাঁড়াতে পারে। তবে আমি বলবো ভাই, এই প্রসেসরটা আপনাকে হতাশ করবে না। তবে হ্যাঁ, এই ডিভাইসের দাম আরেকটু কমা উচিত, এটা আমিও মনে করি। যদি আরেকটু কমে মোটামুটি স্ন্যাপড্রাগন প্রসেসরযুক্ত ওই ডিভাইসের সমকক্ষ হয়ে যায়, তখন মনে হয় না ওই ডিসিশন নিতে খুব একটা আপনারা আর প্যারা খাবেন আর কি। ভিভো ক্যামেরাতে বেশ দারুণ খেলা দেখিয়েছে এবারে। আই হোপ নেক্সট টাইম তাদের কম দামি ডিভাইসগুলোতেও ক্যামেরা আরও বেটার করবে আর কি, সেটা করলেই ভালো। তো দেখা যাক বাংলাদেশে এই ডিভাইস অফিসিয়ালি লঞ্চ করে কিনা, লঞ্চ করলে কোন দামে লঞ্চ করে, এটাও একটা দেখার বিষয় আর কি। হাত দিয়ে ধরা বা নাগালের মধ্যে থাকবে কিনা সেটাও একটা বিষয়। যাই হোক, অফিসিয়াল আসলে আমরা সেগুলো নিয়ে হয়তো নিশ্চয়ই অন্যভাবে কথা হতে পারে, দাম বেড়ে গেলে ডেফিনেটলি অন্যরকম কথা হতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। কেউ কি এই ডিভাইস কিনছেন কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।